ক্ষমতার শীর্ষ শিখরে বসে যারা এক সময় অন্যকে বন্দী করার বা ফাঁসির মঞ্চে পাঠানোর হুমকি দিতেন, সময়ের চরম পরাবাস্তব ঘূর্ণিপাকে তাদের নিজেদেরই কি এবার আদালতের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতে যাচ্ছে? রাজনীতির নির্দয় সমীকরণের চিরস্থায়ী পরমাশ্রয় বলতে কি আদতে কিছু থাকে, নাকি ভূরাজনৈতিক স্বার্থের চরম জাঁতাকলে পড়ে একসময় নিজের সবচেয়ে অনুগত রাজনৈতিক মিত্রকেও ছুঁড়ে ফেলে দেওয়া হয়? দিল্লির অতি গোপন এক সেফ হাউসে বসে চোখের জল ফেলে নেতাকর্মীদের কাছে সহানুভূতি কুড়ানোর যে নাটকটি এতদিন চলছিল, খোদ বন্ধু রাষ্ট্রের পার্লামেন্ট থেকে আসা এক চরম সত্যের আঘাতে সেই মিথ্যার মোড়ক এক নিমেষেই চুরমার হয়ে গেল। 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে পলাতক শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নাকি সম্পূর্ণ ভুল বুঝিয়ে তড়িঘড়ি করে ভারতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু দিল্লির ক্ষমতা কেন্দ্রে বসা শীর্ষ কর্তাদের রাষ্ট্রীয় বিবৃতি স্পষ্ট করে দিল যে কোনো চাপ নয়, বরং নিজের প্রাণ বাঁচাতে বিনীত অনুরোধের মাধ্যমে অতি অল্প সময়ের নোটিশ আশ্রয় চেয়েছিলেন তিনি নিজেই। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন। যে বন্ধু তাকে 15 বছর রাজনৈতিক রক্ষা কবচ দিয়ে আগলে রেখেছিল, সেই ভারতের মোদী প্রশাসন কেন হঠাৎ তার সাজানো গল্প চুরমার করে তাকে আন্তর্জাতিক অঙ্গনে চরম সত্যের মুখোমুখি দাঁড় করালো? ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই, যখন দিল্লির সাউথ ব্লকের ঠান্ডা অন্দরে রাজনৈতিক হিসাব নিকাশের খাতাগুলো নতুন করে খোলা হতে শুরু করে। গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক বা দেশীয় সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে মুখ না খুললেও পলাতক সাবেক প্রধানমন্ত্রী পর্দার আড়াল থেকে দলীয় নেতাদের কাছে সহানুভূতিমূলক বার্তা ছড়ানোর চেষ্টা করছিলেন। অনুসারীদের বোঝানো হচ্ছিল যে দেশ ছাড়ার মুহূর্তে তাকে নাকি বলা হয়েছিল গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়ার কোনো নিরাপদ ঘাঁটিতে নিয়ে যাওয়া হচ্ছে, আর ভারতের মাটিতে বিমান নামার আগে পর্যন্ত তিনি নাকি এর বিন্দু বিসর্গও জানতে পারেননি। কিন্তু রাজনীতির রূপকথা আর কূটনীতির কঠিন বাস্তবতার আসমান জমিন ফারাক প্রমাণিত হয়ে গেল ভারতের খোদ পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আনুষ্ঠানিক বক্তব্যে। লোকসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, সাবেক প্রধানমন্ত্রীকে দেশ ছাড়ার জন্য কোনো প্রশাসনিক চাপ দেওয়া হয়নি, বরং পরিস্থিতি বেসামাল দেখে অসম্পূর্ণ নিজ উদ্যোগে তিনি ভারতে আশ্রয়ের অনুমতি চেয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রীর দেয়া এমন রাষ্ট্রীয় বক্তব্য কেবল শেখ হাসিনার সাজানো গল্পকেই মিথ্যা প্রমাণ করল না, বরং সহানুভূতি পাওয়ার সমস্ত রাজনৈতিক কৌশলকে চিরতরে ধূলিসাৎ করে দিল। কিন্তু এখানেই শেষ নয়। ভারতের মতো কৌশলগতভাবে চতুর একটি রাষ্ট্র কেন দীর্ঘদিনের অনুগত মিত্রকে এভাবে কূটনৈতিকভাবে অরক্ষিত করে দিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের তাকাতে হবে দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক ও সামরিক মেরুকরণের দিকে। বাংলাদেশে আজ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের যে শক্ত অবস্থান তৈরি হয়েছে, তা দিল্লির সাউথ ব্লকের পুরনো চালগুলোকে সম্পূর্ণরূপে অকার্যকর করে দিয়েছে। বাংলাদেশকে একচেটিয়া প্রভাব বলে আটকে রাখার যে স্বপ্ন দিল্লি দেখেছিল, তা আজ বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গে তলিয়ে গেছে। ঢাকার নয়া প্রশাসন এখন আর দিল্লির মনস্তাত্ত্বিক চোখ রাঙানিকে পরোয়া না করে সামরিক দিক থেকে চীনে তৈরি অত্যাধুনিক জেট-10C ফাইটার জেট সংগ্রহ, সমুদ্র ও আকাশ প্রতিরক্ষায় স্বনির্ভরতা অর্জন এবং পাকিস্তানের সাথে কূটনৈতিক বরফ গলানোর মধ্য দিয়ে সম্পূর্ণ স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। বিশেষ করে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রজেক্টের সাথে বেজিং যুক্ত হলে ভারতের সবচেয়ে দুর্বল স্থান মাত্র 13 থেকে 14 মাইল চওড়া শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্স সরাসরি চীনা সামরিক নজরদারির মুখে পড়ার চরম ঝুঁকিতে পড়ে যায়। আর ঠিক সেখানেই দিল্লির নীতি নির্ধারকদের আসল দুশ্চিন্তা। পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব, যা দিল্লিকে পরম মিত্রকে বিসর্জন দেওয়ার পথে ঠেলে দিচ্ছে। ভারতে আশ্রিত একজন ক্ষমতাচ্যুত নেতাকে চিরকাল বহন করতে গিয়ে পুরো বাংলাদেশের সাধারণ মানুষের ক্ষোভ এবং নতুন সরকারের সাথে বাণিজ্যিক ও ট্রানজিট সম্পর্ক ধ্বংস করতে মোটেই রাজি নয় মোদী প্রশাসন। বাংলাদেশে ভারতের রয়েছে শত শত কোটি ডলারের মেগা প্রজেক্ট, ট্রানজিট সুবিধা, বিদ্যুৎ কেনাবেচার রাজস্ব ও যোগাযোগের ভৌগোলিক সুবিধা। যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার মূল্য হিসেবে ভারতের এই বিশাল বিনিয়োগ চিরতরে হাতছাড়া হয়ে যায়, তবে তা দিল্লির ভূরাজনৈতিক নিয়ন্ত্রণের জন্য মস্ত বড় পরাজয় হবে। তাই মোদী প্রশাসন নিজেদের স্বার্থ রক্ষার্থে পুরনো তরুপের তাসকে বলির পাঠা বানানোর চরম কূটনৈতিক প্ল্যানের দিকে এগোচ্ছে। আন্তর্জাতিক মিডিয়া যখন ট্রাইব্যুনালের পরোয়ানা ও বাংলাদেশ সরকারের চিঠির বিষয়ে জানতে চায়, তখন পররাষ্ট্র মুখপাত্র অস্পষ্ট জবাব দিয়ে আইনি প্রক্রিয়ার দোহাই দেন। এই কৌশল প্রমাণ করে যে ভারত সরকার নয়া সরকারের সাথে বাণিজ্যিক সমঝোতা বজায় রাখতে হাসিনাকে শেষ পর্যন্ত প্রত্যর্পণ করার গোপন পথই পরীক্ষা করছে। তবে বাংলাদেশ সরকারের প্রশাসনিক প্রস্তুতি এবং রাজনৈতিক অবস্থান এতটাই কঠোর ও আপোষহীন যে দিল্লি আইনি অজুহাত দেখিয়ে বেশি দিন কালক্ষেপণ করতে পারবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নীতি নির্ধারণী মহল থেকে ইতিমধ্যে স্পষ্ট বার্তা জারি করা হয়েছে। শেখ হাসিনা কিংবা তার সহযোগীরা ডিসেম্বরের মধ্যে হঠাৎ দেশে ফিরে রাজনৈতিক চাপ তৈরি করার যে
ছক সাজাচ্ছেন তা বিন্দুমাত্র সফল হতে দেয়া হবে না। আন্তর্জাতিক বিমানবন্দর ও সীমান্ত পয়েন্টে কড়া নির্দেশ পাঠানো হয়েছে। বাংলাদেশের মাটিতে পা রাখা মাত্রই বিমানবন্দরে প্রস্তুত থাকা প্রিজন ভ্যানে তুলে তাকে সরাসরি নিয়ে যাওয়া হবে কারাগারে বা বিচারাধীন ট্রাইব্যুনালে। সেখানে কোনো ভিআইপি মর্যাদা বা কর্মী সমর্থকদের বিশৃঙ্খলা তৈরির 1 ইঞ্চি সুযোগও দেওয়া হবে না। বিগত 15 বছরের বিচারহীনতার বিচার নিশ্চিত করতে কোনো আইনি ফাঁকফোকর না রেখে হাসিনাকে কাঠগড়ায় দাঁড় করাতে সম্পূর্ণ আটঘাট বেঁধে মাঠে নেমেছে নতুন প্রশাসন। আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতির এই চরম টানাপোড়েন সাবেক প্রধানমন্ত্রীকে এমন এক অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে যা তার রাজনৈতিক জীবনকে চরম হতাশায় রূপ দিয়েছে। একদিকে বন্ধুরাষ্ট্রের পার্লামেন্টে নিজের গড়ার মিথ্যা প্রমাণ, অন্যদিকে আশ্রয়দাতা ভারতেরই রাষ্ট্রীয় স্বার্থে হাত গুটিয়ে নেওয়ার চরম নীরব সংকেত। শেখ হাসিনা আজ খুব ভালোভাবে অনুধাবন করছেন যে রাজনীতির দাবার খেলায় রাজাকে বাঁচাতে বোরেকে কোরবানি দেওয়ার প্রয়োজন পড়লে বিশ্ব রাজনীতিতে করুণা বা বন্ধুত্বের কোনো স্থান থাকে না। দিল্লির ক্ষমতার অলিন্দে এখন গুঞ্জন তীব্র, নিজেদের বাণিজ্য ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় ভারতকে আগামী ডিসেম্বরের উত্তেজনাকর মুহূর্তে আইনি চুক্তির মাধ্যমে তাকে বাংলাদেশ সরকারের হস্তগত করতে যাচ্ছে। মোদী সরকার স্পষ্ট বুঝে গেছে 15 বছরের পুরনো এক ব্যর্থ বাজিকে টেনে নিয়ে নতুন বাংলাদেশের তরুণ প্রজন্ম ও জাতীয় ঐক্যের মনোভাবকে নিজেদের আজীবনের শত্রু বানানো চরম আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই হবে না। রাজনীতিতে 15 বছর রাষ্ট্র পরিচালনা করার পর নিঃশব্দে পালিয়ে গেছে ভিনদেশের অপরিচিত আস্তানায় আশ্রয় নেওয়া, আর সেখান থেকে এক সময়কার অপ্রতিদ্বন্দ্বী শাসকের এমন নিঃসঙ্গ অবস্থায় পর্যবসিত হওয়া ইতিহাসকে চরম শিক্ষার সামনে দাঁড় করায়। যে ক্ষমতার প্রভাবে পুরো রাষ্ট্রযন্ত্র পরিচালিত হয়েছিল একক সিদ্ধান্তে, তার অবসান যে এতটা করুণ ও অপমানজনক রূপ নিবে তা হয়তো কোনো গল্পকারও অনুমান করতে পারতেন না। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে নিজের দেশের মানুষের আকাঙ্ক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে এবং ভিনদেশি শক্তির ওপর একচেটিয়া নির্ভরতা তৈরি করলে শেষ পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, দিল্লির সেফ হাউস আজ তারই জীবন্ত অলেখ্য। এখন দেখার বিষয় আগামী ডিসেম্বরের সেই প্রতীক্ষিত কূটনৈতিক ক্ষণে দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক সমীকরণের শেষ চালটি কে কিভাবে চালে। ভারত কি নিজেদের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করতে অনুগত বন্ধুকেই ঢাকার ট্রাইব্যুনালের হাতে সোপর্দ করবে, নাকি ভূরাজনীতিতে দেখা দেবে আরও কোনো নতুন মোড়। সময় নিরপেক্ষ ট্রাইব্যুনালে ইতিহাসের রায় সর্বদা সুনির্দিষ্ট, কিন্তু ক্ষমতার এই উত্তাল সাগরে শেষ পর্যন্ত কার খেল খতম হতে চলেছে সেই চরম সত্যের মুখোমুখি হতে পুরো দক্ষিণ এশিয়া এখন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি, আইনের হাত থেকে রেহাই পাওয়ার কোনো নীল নকশা এবার আর কাজে আসবে না। সরকারের উচ্চ পর্যায় থেকে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, দেশের মাটিতে পা ফেলা মাত্রই দেশ পলাতক প্রধানমন্ত্রীর জন্য কোনো শিথিলতা থাকবে না, বরং গণ অভ্যুত্থানে হাজারো প্রাণহানি ও মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে বিচারে মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি কার্যকর করার প্রক্রিয়ায় হাঁটা হবে। দক্ষিণ এশিয়ার এই রুদ্ধশ্বাস দাবার খেলায় শেষ চালটি কার হবে? আপনার মতামত কমেন্টে জানান এবং ভূরাজনীতির ভেতরের সব সত্য জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।